তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি স্ট্রিক টু দ্য স্ক্রিপ্ট মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় মাউন্ট লিংজিয়ান থেকে, যেখানে আমাদের হিরো জিয়ানের সাথে ডিমন ম্যাগি ফাইট করার পরে এখন সে তার সাথে রোমান্স করতে চায়। আর এই সমস্ত ব্যাপারগুলো ওয়াং নামের একটা মেয়ে তরমুজ খেতে খেতে টিভিতে বসে দেখছিল। আর এদিকে আমরা দেখতে পারি যখনই জিয়ানকে ম্যাগি কিস করতে যাচ্ছিল তখনই হঠাৎই সে কারো একটা আওয়াজ শুনতে পারে। আর এরপরে যখনই সে পেছন দিকে তাকায় তখন সে দেখতে পারে ওয়াং নামের সেই মেয়েটা তার তরমুজ, রিমোট এবং সোফাটাকে নিয়ে সোজা চলে এসেছে টিভির দুনিয়াতে। এখন যখন ওয়াং এই ব্যাপারটা বুঝতে পারে তখন সে তো অনেক বেশি এক্সাইটেড ফিল করে, তবে ম্যাগি তার উপরে প্রচণ্ড রেগে যায়। সে তাকে মারার জন্য উঠে দাঁড়া হয় আর সে তার উপরে আক্রমণ করার ট্রাই করে, তবে তখনই ভুল করে ওয়াং এর হাতে পজ বাটনে চাপ পড়ে যায়, যেই জন্য এই পুরো সিচুয়েশনটা পজ হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে ওয়াং পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে। এখন সে এখানে মজা নেওয়ার জন্য বারবার করে ব্যাপারটাকে প্লে করছিল, আবারও পজ বাটনে চাপ দিয়ে স্টপ করে দিচ্ছিল। এমন করে সে বারবার করা শুরু করে, কারণ এমনটা করতে তার অনেক বেশি মজা লাগছিল। আর এরপরে ওয়াং ইয়নকে নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যায়। আর একটু পরে যখন ম্যাগি ব্যাপারটা বুঝতে পারে তখন সে তাদেরকে চারপাশে খোঁজা শুরু করে, তবে কোথায় তারা গায়েব হয়ে গেল সে বুঝতেই পারছিল না। আর অনেকটা দূরে আসার পরে যখন ওয়াং একটু বেশি ক্লান্ত হয়ে যায় তখন সে একটা গাছের নিচে বসে রেস্ট নেওয়ার ট্রাই করে। আর সে চিন্তা করা শুরু করে যে যদি এখন আমি বাস্তব দুনিয়াতে থাকতাম তাহলে আমি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে ফুড অর্ডার করে আনতাম। এখন যেহেতু আমি এই দুনিয়াতে আছি আর এই দুনিয়াতে প্লে আর পজ বাটন কাজ করছে, তাহলে যদি আমি পাওয়ারটাকে অফ করে দেই তাহলে কি আমি আবারও আমার দুনিয়াতে ব্যাক করব? তবে যখন সে এমনটা করার ট্রাই করে তখন কোনো কাজই হয় না, বরং এইটার প্রভাব ওয়াংয়ের উপরে একটু বেশিই পড়ে যায়। সে এখন মনে করছে যে ওয়াং তাকে সেভ করেছে, এই জন্য সে তার সাথে ফ্লার্টই করা শুরু করে আর সে তার সাথে উল্টাপাল্টা বিহেভ করা শুরু করে। আর তখন ওয়াং একটা পাথর নিয়ে তার মাথায় মেরে তাকে বেউস করে দিয়ে কোনো রকমে নিজেকে সেভ করে ফেলে। তবে এতক্ষণে এখানে মোয়াংয়ের ভাই জিয়াং চলে আসে, যে কিনা ওয়াংকে ডিমন মনে করে তার উপরে আক্রমণ করার জন্য আসে। তবে একেবারে শেষ মুহূর্তে ওয়াং রিমোটের পজ বাটনে চাপ দিয়ে তাকে স্টপ করে দেয়। আর এরপর সে দৌড়ানো শুরু করে তার সোফার দিকে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সোফার কাছে আমাদের হিরোইন লিউ চলে এসেছে, আর তার সঙ্গে মোয়াংয়ের দুইটা ভাইও ছিল, যারা দুজনেই কিনা ছিল কার্টুন ক্যারেক্টার। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে এখন ওয়াংয়ের মনে হয় যে যদি আমার দুনিয়াতে আমার ব্যাক করতে হয় তাহলে এই নাটকের প্লটের সাথে একেবারেই কোনো কিছু করা যাবে না, মানে এই নাটকের প্লটটাকে একেবারেই ঘুরিয়ে দেওয়া যাবে না। এটা যেমন করে চলছে তেমন করেই চলতে দিতে হবে, তাহলে হয়তো আমি আমার দুনিয়াতে ব্যাক করতেও পারি। সে বলে যে আমি এটার ট্রেলার দেখেছিলাম যেখানে কিনা এই নায়িকা নায়ককে সেভ করার পরে তাদের প্রথম নজরেই নিজেদের মধ্যে প্রেম হয়ে যায়, এই জন্য সে গল্পটাকে আবারও আগের জায়গায় নেওয়ার ট্রাই করে। তবে যখন সে লিওকে এখান থেকে নিয়ে যাওয়ার ট্রাই করছিল তখনই এখানে জিয়াং চলে আসে। আসলে জিয়ান হচ্ছে তাদের মধ্যে সবচাইতে রাগী ভাই, এই জন্য যখনই ওয়াং তাকে দেখতে পারে তখন সে সোফার নিচে লুকিয়ে পড়ে। এখানে সে তার দুই ভাইকে মোয়াংয়ের কাছে যাওয়ার জন্য বলে, আর এরপর সে লিওকেই এখানে ডিমন মনে করে, এই জন্য সে তার উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে লিও তাকে ক্লিয়ার করে বলার ট্রাই করে যে আমি তো নর্মাল একজন মানুষ, আমি কোনো ডিমন টিমন না। তবে যখন ওয়াং দেখতে পারে যে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তখন সে দাঁড়া হয়ে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করার ট্রাই করে। তবে জিয়াং তাকেও মনস্টার মনে করে ফেলে, এই জন্য সে তাকে গাছের পাতা দিয়ে বেঁধে তার সঙ্গে করে আকাশ দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়ার ট্রাই করে। যদিও এত উঁচা দিয়ে যাওয়ার জন্য ওয়াং প্রচণ্ড ভয় পাচ্ছিল, এই জন্য সে চিৎকার চেঁচামেচি করছিল, তবে এতে করে জিয়াওয়ের কিছুই যায় আসছিল না, মানে এটা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছিলই না। তো এরপর পরের সিনে আমরা দেখতে পারি তারা চলে আসে টিয়ান্ডার হেডকোয়ার্টারে। আসলে এটা ছিল একটা স্কুলের মতো কিছু, যেখানে কিনা এখানের বাসিন্দারা নতুন নতুন টেকনিক শিখত। জিয়াংয়ের কার্টুন ভাইরা যখন তার সোফাটাকে চেক করা শুরু করে তখন এখানের ফিচারের মধ্যে তারা গান বাজানোরও একটা অপশন পেয়ে যায়, আর এই গানের তালে তালে তারা নাচাও শুরু করে। তবে একটু পরে তারা মনে করে হয়তো বা এই সোফাটাই হচ্ছে গিয়ে ডিমন, এই জন্য তারা সোফাটাকে ডিস্ট্রয় করার ট্রাই করে। তবে তখন ওয়াং এসে তাদেরকে বুঝিয়ে বলার ট্রাই করে যে এটা কোনো ডিমন না, এটা হচ্ছে গিয়ে আমার বেড, আর তাছাড়া এটার নাম হচ্ছে গিয়ে সোফা। এরপরে যেহেতু তার ক্ষুধা লেগেছে এই জন্য সে তাদের কাছে খাবার দাবার চায়, তবে তারা ফুড ছাড়া কোনো কিছুই অফার করতে পারছিল না। তবে এখন আসলে ওয়াংয়ের মন চাচ্ছিল মাংস খাওয়ার জন্য। তবে তখন এখানে জিয়াং চলে আসে, আর তার ভাইকে দেখার পরে তারা দুজন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর তাদেরকে আটকাতে গিয়ে যখনই ওয়াং মাটিতে পড়ে যাচ্ছিল তখনই জিয়াং এসে কোনো রকমে তাকে সেভ করে। আর এরপর সে তার চোখে চোখ রেখে বলে যে আমার ভাই মোয়াং বুঝতেই পারছে না যে তুমি কি আসলেই ডিমন নাকি অন্য কিছু, এই জন্য হতে পারে হয়তো তুমি ডিমন, আবার তুমি ডিমন নাও হতে পারো। এই ব্যাপারটা চেক করার জন্য আমি সবসময় তোমাকে নজরে নজরে রাখবো। আসলে এই যে মুভিটা চলছিল এটা ছিল পুরনো আমলের একটা মুভি, এই জন্য এখানের যেই ক্যারেক্টাররা ছিল তারা কখনো ডিজিটাল দুনিয়ার সাথে পরিচিতই ছিল না, এই জন্য তারা কখনো সোফাও দেখতে পায়নি,
আর এই জন্যই তারা ওয়াংয়ের সোফাটাকে নতুন নতুন নামে ডাকছিল। আর এখানে টেকনোলজিগুলো দেখার পরে তাদের মনে হচ্ছিল এটা হয়তো বা ডিমন। আর তখন এখানে মোয়াং এসে তার সমস্ত ভাইদেরকে শান্ত থাকার জন্য বলে, আর তারা ওয়াংকে বুলি করা থেকে বিরত থাকার জন্য বলে। আসলে পাওয়ার বাটনে প্রেস করার পরে মোয়াংয়ের উপরে যেই প্রভাবটা পড়েছিল সেটা এখন আস্তে আস্তে করে দূর হয়ে যাচ্ছে। আর তাছাড়া তখন যেহেতু ওয়াং মাথায় একটা হেয়ার ব্যান্ড পরেছিল, এই জন্য পরবর্তীতে সেখানে মোয়াং সেই হেয়ার ব্যান্ডটা পেয়ে গিয়েছিল। এই জন্য এখন সে এই হেয়ার ব্যান্ডটা দেখিয়ে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি বলতে পারো এই জিনিসটা আসলে কি। এখন এইটা শোনার পরে ওয়াংয়ের মনে হয় যে যদি আমি এটা বলে দেই তাহলে এইটা নিয়ে না তারা আবার কোনো রকম কাণ্ড শুরু করে। এই জন্য সেটাকে চিনতে সরাসরি অস্বীকারই করে দেয়। সে বলে এটা আমি চিনি না। আর তখনই আমরা দেখতে পারি লিউ এখানে ধামাকাদার একটা এন্ট্রি নেয়। আর তখন মোয়াং তাকে ক্লিয়ার করে বলে যে লিউ আসলে সবসময়ই হিরো হতে চায়, তবে সে হচ্ছে খুবই হতভাগা একজন মানুষ। মানে সে যেখানেই যায় দুর্ভাগ্য তাকে ফলো করে সেই পর্যন্ত পৌঁছেই যায়। মানে দুর্ভাগ্য কখনোই তার পিছু ছাড়ে না। তবে তার স্পেশাল ব্যাপার ছিল সে প্রোটেকশন এবং ক্যালকুলেশনে খুবই এক্সপার্ট ছিল। তবে সে যা প্রেডিক্ট করত সমস্ত প্রেডিকশন সবসময় উল্টোই হতো। মানে যদি সে খারাপ প্রেডিক্ট করে তাহলে সেটা ভালো হয়ে যেত, আর যদি সে ভালো প্রেডিক্ট করে তাহলে সেটা খারাপ হয়ে যায়। এখানে ওয়াংকে লিউ বলে যে তোমার কাছে যেহেতু কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, এই জন্য তোমাকে লাইব্রেরির দেখাশোনা করতে হবে, আর নয়তোবা তুমি এখানে সার্ভাইভ করতে পারবে না। আর এরপর সে মোয়াংকে বলে যে লিকেও পারমিশন দিয়ে দেওয়া হয়েছে কারণ তার মধ্যে ইলেকট্রিক পাওয়ার আছে। এরপরে যখন ওয়াং লাইব্রেরিতে চলে আসে তখন সে একটা বৃদ্ধ লোকের সাথে মিট করে। আর এই বৃদ্ধ লোকটা তাকে তার আইডি কার্ড দেওয়ার সময় বলে যে এতদিন ধরে এটার দেখাশোনা আমিই করছিলাম, তবে এখন ফাইনালি আমি ফ্রি হয়ে গেলাম। এখন থেকে তুমি এটার দেখাশোনা করবে, আর আমি গেলাম আমার ওয়াইফের সাথে মিট করতে, কারণ আমার অনেকগুলো বাচ্চার জন্ম দেওয়া লাগবে। আর যখন ওয়াং দেখতে পারে যে এই বৃদ্ধ বয়সেও তার মধ্যে এত বেশি এনার্জি, তখন ওয়াং একটু বেশি শক্ট হয়ে যায়। তবে তখনই সে পাশে থেকে লি আর জিয়ার কথাবার্তা শুনতে পারে। আসলে জিয়া মোয়েংকে অনেক বেশি পছন্দ করত, এই জন্য তার মনে হচ্ছিল যে হয়তোবা তাদের মধ্যে কোনো একটা ঝগড়া হচ্ছে। তবে যেহেতু তারা খুবই আস্তে আস্তে কথা বলছিল, এই জন্য তাদের কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এই জন্য কথাগুলোকে ক্লিয়ার করে শোনার জন্য ওয়াং রিমোট দিয়ে ভলিউম ইনক্রিজ করে দেয়। জিয়া ইউকে বলছিল যে তুমি কোনো কারণ ছাড়াই মিয়াংয়ের ঘরের মধ্যে কেন যাও, তোমার কি মনে হয় আমি কিছুই জানি না? আর এই সমস্ত কথাবার্তায় সে প্রচন্ড রাগ করে যখনই ইউকে একটা চর মারতে যাচ্ছিল তখনই জিয়াং এসে তাকে সেখানে আটকে ফেলে। জিয়া তাকে বলে যে আমি তো এখানে শুধুমাত্র তাকে এখানের চালচলন শেখাচ্ছিলাম, এই জন্য তাকে একটু শাসনও করতে হচ্ছিল। তবে আসলে জিয়াও ইউর মধ্যে যেই পাওয়ারটা আছে সেইটা দেখতে চাচ্ছিল, এই জন্য সে তার সাথে বেয়াদবি করে কথাবার্তা বলছিল। আর এগুলোতে প্রচন্ড রাগ করে ওয়াং চিৎকার করেই বলে ওঠে যে কিরকম বেয়াদব একটা লোক। আসলে তার মনে হচ্ছিল যে সে হয়তোবা টিভি দেখতে দেখতেই সমস্ত ব্যাপারগুলো বলছে, তবে সে এই ব্যাপারটা একেবারেই ভুলে গেছে যে সে তো এখন টিভির মধ্যেই চলে এসেছে। আর যেহেতু তার কথাগুলো এখানে সমস্ত ক্যারেক্টারগুলো শুনতে পাচ্ছিল, এই জন্য জিয়াও প্রচন্ড রাগ করে তার পাওয়ারের সাহায্যে তাকে পানিশমেন্ট দেওয়া শুরু করে। সে তার ফেসের মধ্যেও আক্রমণ করে দেয়। আর এই জন্য যেহেতু সে একটু বেশি হার্ট হয়ে যায়, এই জন্য সে চিৎকার চেঁচামেচি করা শুরু করে। আর তখনই ওয়াং এই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারে যে যদি সে এই ওয়ার্ল্ডের মধ্যে হার্ট হতে পারে তাহলে তো এই ওয়ার্ল্ডের মধ্যে সে মরতেও পারে। আর এই জন্য সে বলে যে মা আমি যেই কোনো ওয়েতে বাসায় ব্যাক করতে চাই। তবে তখনই এখানে মোয়াও এসে ওয়াংকে সেভ করে আর সে জিয়াওয়ের পাওয়ার থেকে তাকে ফ্রি করে দেয়। তবে তখনই ওয়াং আবারও পাওয়ার বাটনে প্রেস করে, আর এইবার এই পাওয়ার বাটনে প্রেস করার জন্য মোয়েং আর জিয়াও দুজনের উপরেই একটা অদ্ভুত প্রভাব পড়ে। তারা দুজনেই অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তারা উল্টা পাল্টা অনেক কিছু বলা শুরু করে। তবে একটু পরে আবার তারা দুজন নর্মালও হয়ে যায় আর তারা এই ব্যাপারটা একেবারেই ভুলে যায় যে এতক্ষণ ধরে তারা কি আবল তাবল বকছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলো যখন ওয়াং দেখতে পারে তখন সে বুঝতে পারে যে পাওয়ার বাটনের মাধ্যমে সে ঘরে ব্যাক করতে না পারলেও সে এই পাওয়ার বাটনের মাধ্যমে তাদের স্ক্রিপ্টটাকে পরিবর্তন করতে পারবে। ওয়াং যেহেতু জিয়াওয়ের উপরে প্রচন্ড রাগ করেছিল, এই জন্য সে এখানে ব্যাপারটাকে পজ করে সোজা গিয়ে জিয়াওয়ের মুখের উপর একটা পাঞ্চ করে দেয়, যেই জন্য তার চোখটা পুরো কালো হয়ে যায়। আর যখন সে আবারও প্লে করে তখন সবাই তার চোখটা দেখার পরে পুরোপুরি শক্ট হয়ে যায়। আর যেহেতু জিয়াও ব্যথা অনুভব করছিল, এই জন্য তাদের সবারই মনে হয় হয়তোবা এই কাজটা কোনো ডিমনের কাজ। তবে আসলে আশেপাশে তারা কোনো ডিমনকেই খুঁজে পায় না। আর এরপরে ওয়াং এখান থেকে সোজা লাইব্রেরিতে চলে আসে আর রাতের বেলায় তার সোফায় সুন্দর একটা ঘুম দেয়। তবে মধ্যরাতেই সে আবার ঘুম থেকে উঠে যায় আর লাইব্রেরির মধ্যে থাকা গুপ্তধনটা খুঁজে বের করার ট্রাই করে, কারণ প্রত্যেকটা মুভির মধ্যে লাইব্রেরির মধ্যে একটা সিক্রেট দরজা থাকে যেই দরজা দিয়ে সোজা গুপ্তধনের কাছ পর্যন্ত পৌঁছানো যায়। তবে এরপরে যখন সে বাইরে বের হয় তখন সে দেখতে পারে জিয়াও এখানে প্রার্থনা করছিল। আসলে সে এখানে গডকে নানান রকমের খাবার দাবার অফার করছিল আর তাকে অনেক বেশি থ্যাংক ইউ জানাচ্ছিল। আর এগুলো দেখার পরে ওয়াং রিমোটের পজ বাটনে চাপ দিয়ে সোজা গিয়ে সেখানের খাবার দাবারগুলো খাওয়া শুরু করে। তবে সে ভুল করে কাঁচা পেঁয়াজও খেয়ে ফেলে, যেই জন্য তার কান্না চলে আসে। আর তখনই ভুল করে রিমোটটাও তার হাত থেকে পড়ে যায় আর পড়ে গিয়ে প্লে বাটনে অটোমেটিকলি প্রেসও হয়ে যায়। তবে যেহেতু ওয়াং কালো কোট পরেছিল আর জিয়াওয়ের থেকে তার ফেসটা পুরোপুরি অপোজিটে ছিল আর তার ফেসটা ঢাকা অবস্থায়ও ছিল, এই জন্য জিয়াও তাকে চিনতে তো পারেই না,
বরং তার মনে হয় এইটা হয়তোবা তার সেই মাস্টার যার পূজা সে করছিল। এই জন্য সে তাকে রিকোয়েস্ট করে যাতে করে তার শীর্ষ সে তাকে বানিয়ে ফেলে। আর এই সুযোগটা নিয়ে ওয়াংও তাকে বলে দেয় যে আমার শীর্ষ হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, যদি তুমি সেগুলো ফুলফিল করতে পারো তাহলে আমি তোমাকে অবশ্যই আমার শীর্ষ বানিয়ে নিব। পরদিন সকালবেলায় সে তাকে একটা ফানি হেয়ার স্টাইল বানানোর জন্য বলে, আর সেই হেয়ার ব্যান্ডটা নিয়ে তার মাথায় পরিয়ে দেয়। আর তাছাড়া তাকে তার রাগের উপরেও কন্ট্রোল আনার জন্য বলা হয়। এই জন্য যখন এই ফানি হেয়ার স্টাইল দেখার পরে সবাই তাকে নিয়ে হাসাহাসি করা শুরু করে, তখন সে তার রাগের উপরেও কন্ট্রোল নিয়ে আসে। এরপর সে তাকে অদ্ভুত রকমের কস্টিউম পরিয়ে নাচায়, আর এই সমস্ত ব্যাপারগুলো সে ভালোই উপভোগ করছিল। তবে একটা পর্যায়ে গিয়ে তার জিয়াওয়ের জন্য প্রচণ্ড খারাপ লাগা শুরু হয়ে যায়। এই জন্য সে দূর থেকেই জিয়াওকে শুনিয়ে শুনিয়ে বলা শুরু করে যে তুমি যেই মাস্টারের সন্ধান করছো সেই মাস্টার বাস্তব দুনিয়াতে এক্সিস্টই করে না, হয়তোবা কেউ তোমাকে বোকা বানিয়েছে। তবে এইটা শোনার পরে জিয়াওর মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ সে তার মাস্টার সম্পর্কে একটাও উল্টাপাল্টা কথা সহ্য করতে চায় না। এই জন্য সে ওয়াংকে পানিশ করার ট্রাই করে। তবে আবার তখন তার মাস্টারের কথাই তার মনে পড়ে যায়, যেখানে তার মাস্টার তাকে বলেছিল যে দুর্বলদের উপরে কখনোই অত্যাচার করতে যাবে না। এই জন্য সে তার পাওয়ারটাকে আবারও কন্ট্রোলে এনে আবারও ওয়াংয়ের কাছে মাপ চায়। এরপরে ইউই দৌড়ে ওয়াংয়ের কাছে আসে, আর সে তাকে বলে যে মোয়াং তার পাত্রী পেয়ে গেছে, এই জন্য এখন সে তাকে বিয়ে করবে। আর এই জন্যই সে আমাদের সবাইকে মিট করার জন্য তার কাছে যেতে বলেছে। এই জন্য সে ওয়াংকে তার বাহনের উপরে বসিয়ে আকাশের উপর দিয়ে সেদিকে যাওয়া শুরু করে। তবে তখন ওয়াং প্রচণ্ড ভয় পেয়ে সোজা সেখান থেকে নিচেই পড়ে যায়। তবে একেবারে শেষ মুহূর্তে জিয়াও তাকে কোলে নিয়ে সেখানে সেভ করে, আর আবারও এনে সেই বাহনের উপরে বসিয়ে দেয়। আর সে তাকে বলে যে এইবার শক্ত করে জায়গাটা ধরবে, কারণ যদি আবারও তুমি পড়ে যাও তাহলে তোমাকে সেভ করতে আর আমি যাচ্ছি না। এরপর তারা সবাই মিলে ফাইনালি সেই জায়গায় চলে আসে যেখানে মোয়াং এবং ডেমন ম্যাগি ছিল। আসলে যেই হেয়ার ব্যান্ডটা মোয়াং পেয়েছিল, ম্যাগি মিথ্যা বলেছিল যে এইটাই হচ্ছে গিয়ে আমার হেয়ার ব্যান্ড, আর আমি তোমার জীবনটাকে সেভ করেছিলাম। এই জন্য এখন মোয়াং তার প্রেমে পড়ে গেছে, আর এই জন্যই সে তাকে এখন বিয়ে করতে চায়। এখানে ওয়াং তাদের সবাইকে বলে যে এই মেয়েটাই হচ্ছে গিয়ে ডেমন, তবে তার কথায় কেউ বিশ্বাসই করছিল না। এরপর তারা সবাই গিয়ে তার সঙ্গে মিট করে। তবে তখন ম্যাগি মাথা ব্যথার বাহানা করে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে এই ব্যাপারটা ওয়াং এর একেবারেই পছন্দ হয় না, কারণ মোয়াং এর সাথে বিয়েটা ম্যাগির না, হওয়ার কথা ছিল ইউর, কারণ এই গল্পের নায়িকা হচ্ছে গিয়ে ইউই। এই জন্য ইউইয়েরই নায়কের পাশে থাকার কথা। এই জন্য ওয়াং প্রচণ্ড রাগ করে ম্যাগির দিকে রিমোটটাকে ধরে পাওয়ার বাটনে প্রেস করে দেয়, যেই জন্য ম্যাগির মাথা উল্টাপাল্টা কাজ করা শুরু করে। সেই সোজা মোয়াংকে ফ্রেন্ড জোনেই ফেলে দেয়। তবে আবার যখন সে হুশে আসে তখন সে তার নাটকটাকে আবারও আগের মতো শুরু করে। তবে যেহেতু জিয়াও মোয়াংকে অনেক বেশি পছন্দ করত, এই জন্য ওয়াং চলে আসে সরাসরি জিয়ার সঙ্গে মিট করতে। আর সে তাকে বলে যে এখানে শুধুমাত্র তুমিই হচ্ছ একমাত্র মেয়ে যে কিনা মোয়াংয়ের ওয়াইফ হওয়ার যোগ্য। আর এমনটা সে কি করে করতে পারে? সে কোথা থেকে একটা মেয়েকে ধরে এনে কি করে বিয়ে করতে পারে? আসলে এটার পেছনে কোনো কারণ থাকতে পারে। এই জন্য তোমার উচিত ম্যাগের উপরে সবসময় নজর রাখা, আর সে কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে এই ব্যাপারটাকে সবার সামনে উন্মোচিত করা। আর যখনই জিয়া এখান থেকে চলে যায় তখনই এখানে জিয়াও চলে আসে, আর সে তাকে বলে যে আসলে আমি তোমাদের সমস্ত কথাগুলো শুনে ফেলেছি। তোমাকে দেখে তো খুবই নিষ্পাপ মনে হয়, তবে তোমার মনের মধ্যে যে এত প্যাচগোজ সেই ব্যাপারটা আমি এগুলো না শুনলে বুঝতাম না। এরপরে মোয়াংয়ের সামনে জিয়া এবং ম্যাগি একে অন্যকে অপমান করা শুরু করে, আর এই সুযোগে ওয়াংও জিয়ার পক্ষ নেয়। আর এগুলো দেখার পরে ম্যাগি মোয়াংকে বলে যে তারা দুজন হচ্ছে গিয়ে খুবই চালাক মাল, তাদের সঙ্গে কখনোই কথার মাধ্যমে আমি পারবো না, সো আমি স্যারেন্ডার করছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর এরপর সে মাথা ঘোরানোর নাটক করে পড়ে যাওয়ার ট্রাই করে, আর তখন মোয়াং তাকে ধরে ফেলে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ওয়াং এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে ম্যাগিও হচ্ছে খুবই চালাক মাল, মানে সে নাটক করছে, সে যেন কিছুই জানে না। এই জন্য সে যেই কোনো ওয়েতে চাচ্ছিল তার আসল চেহারাটা সবার সামনে উন্মোচিত করতে। আর এদিকে রুমের মধ্যে ম্যাগি একটা ডার্ক পার্পল কালারের বাটারফ্লাইয়ের মাধ্যমে মোয়াংকে তার বশে নিয়ে বলে যে যেহেতু তুমিও আমাকে পছন্দ করো আর আমিও তোমাকে পছন্দ করি, তাহলে কেননা তোমার সোলটাই আমি নিয়ে নেই। আর তখনই বাইরে ওয়াংয়ের নজর পড়ে সেই বাটারফ্লাইগুলোর উপরে, আর জিয়াং এটা দেখার পরে ক্লিয়ারলি বুঝতে পারে যে এটা হচ্ছে গিয়ে ডেমনিক বাটারফ্লাই। এই জন্য সে তার পাওয়ারের মাধ্যমে সেই বাটারফ্লাইগুলোকে মারার ট্রাই করে। তবে তাদেরকে মারতে গিয়ে তার হাতের মধ্যে অনেকটা জখম হয়ে যায়। তবে পরবর্তীতে সেই জখমগুলোকেও তার পাওয়ারের মাধ্যমে ঠিক করে ফেলে। আর এখন যেহেতু সে বুঝে গিয়েছে যে এই সমস্ত ব্যাপারগুলো হয়তো ম্যাগির জন্যই হচ্ছে, এই জন্য সে সেখানে গিয়ে ব্যাপারটাকে চেক করার ট্রাই করে। আর তখন ঘরের মধ্যে ম্যাগি মোয়াংকে কিস করে তার সোলটা যখনই নেয়ার ট্রাই করছিল তখনই ইউ একটা ফুল নিয়ে সেখানে দৌড়ে চলে আসে, আর তার পেছন পেছন ওয়াংও এখানে দৌড়ে চলে আসে। তবে যখন জিয়াও যাওয়ার ট্রাই করছিল তখন সে আর ভেতরে ঢুকতে পারে না, কারণ ম্যাগি চারপাশে একটা প্রোটেক্টিভ লেয়ার বানিয়ে দিয়েছিল। আর তখন মধ্যে ইউ এই ব্যাপারটা নোটিস করে যে মোয়াং বারবার করে একটা কথাই বলছিল। আর যখন এটা সম্পর্কে সে ম্যাগিকে জিজ্ঞেস করে তখন ম্যাগি তার কাছে এই সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে বলে দেয়। সে বলে যে আসলে এখন মোয়াং হচ্ছে গিয়ে আমার পোশাক কুকুর, আমি যেমনটা বলবো সে তেমনটাই করবে। আর তাছাড়া আমি ডেমন সিজিয়াওয়ের জন্য কাজ করি,
তবে যখন ইউ এই ব্যাপারটা শুনতে পারে তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য সে ম্যাগিকে মারার ট্রাই করে। তবে ম্যাগি তাকে ইলেকট্রিক শক দেওয়া শুরু করে, আর এরপরে ওয়াং কোনো রকমে ইউকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে। তবে তখনই তারা দেখতে পারে চারপাশটা কালো অন্ধকার হয়ে যাচ্ছে। কোনো রকমে ওয়াং তো সিকিউরিটি লেয়ার থেকে বাইরে বেরিয়ে যায়, তবে ইউ সেই লেয়ারের মধ্যেই আটকা পড়ে যায়। একটু পরে এখানে মোয়াং চলে আসে আর সে ইউ এর গলা টিপে তাকে মেরে ফেলার ট্রাই করে। আসলে এখন সে ম্যাগির বসে এসে ম্যাগি যা বলছে সেই সমস্ত কাজগুলোই করার ট্রাই করছে। আর তখন ম্যাগি এসে ইউ এর কাছে সমস্ত ব্যাপারটাকে রিভিল করে বলে দেয়। সে বলে যে আসলে আমি মোয়াংয়ের জীবন সেভ করিনি, আমি আসলে তার জীবনটা সেভ করার নাটক করছিলাম। আর যখন মোয়াং এটা শুনতে পারে তখন সে ইউর গলাটা ছেড়ে দেয়, আর সেও এই ব্যাপারটা রিভিল করে বলে যে আমিও তো তোমার বসে আসার নাটক করছিলাম। আর এই জন্য এখন যখনই সে ম্যাগির উপরে আক্রমণ করতে যাচ্ছিল তখনই হঠাৎ করে ম্যাগি কোথায় যেন গায়েব হয়ে যায়। এরপরে মোয়াং লিউকে বলে যে আমি তো ম্যাগিকে পছন্দ এই জন্য করেছিলাম আর তার বসে আসার নাটকটা এই জন্য করছিলাম কারণ আমি চাচ্ছিলাম যে আমার রিয়েল সোলমেটের সাথে যাতে সে আমাকে মিট করিয়ে দেয়। তবে এগুলো করেও আসলে কোনো লাভ হয়নি, কারণ আমি আমার রিয়েল সোলমেটকে পাইনি, মানে যে সেই ব্যান্ডটার মালিক তাকে আমি পাইনি। আর এগুলো শোনার পরে ওয়েং পুরোপুরি শক্ট হয়ে যায়। সে চিন্তা করে যে মোয়াং এতগুলো নাটক করেছে শুধুমাত্র তাকে খুঁজে বের করার জন্য। আর তাছাড়া লিউ এটা প্রেডিকশন করেছে যে মোয়াং এই কাজগুলো এই জন্য করেছে কারণ সে ফেভারটাকে রিটার্ন করতে চায়। তবে যেহেতু লিউর প্রেডিকশন সবসময় উল্টা হয়, তার মানে এইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে হয়তোবা মোয়াংয়ের এই নাটকের পেছনে অন্য কোনো রহস্যই লুকিয়ে আছে। এখন সেটা কি সেটা তো আমরা জানি না, তবে হয়তো আমরা সামনে জানতেও পারি। আর এদিকে ওয়াং এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করা শুরু করে যে আসলে সে আমাকে কেন খুঁজে বের করার ট্রাই করছিল, আমি কি তার কোনো উইক সাইড দেখে ফেলেছি যেই জন্য সে আমাকে মারতে চায়। আর এই সমস্ত উল্টাপাল্টা চিন্তা করেই সে অনেকটা টাইম পার করে দেয়। আর যখন জিয়াও এখানে আসে তাকে আবারও হেডকোয়ার্টারে ফিরিয়ে নেওয়ার জন্য, তখন সে বলে যে অনেকক্ষণ ধরে বসে থাকার জন্য আমার পাটা পুরোপুরি অপস হয়ে গেছে। আর এটা শোনার পরে জিয়াও তাকে কোলে করে নিয়ে সোজা হেডকোয়ার্টারের দিকে রওনা দেয়। জার্নির মধ্যে রাস্তায় ওয়াং ঘুমিয়ে পড়ে, আর তখন জিয়াও তার ব্যাপারে সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো নোটিস করা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য তার হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। তবে জিয়াও এই ব্যাপারটা বুঝতেই পারছিল না যে তার হার্টবিট কেন বেড়ে যাচ্ছে। তো এরপরে যখন তারা হেডকোয়ার্টারে চলে আসে তখন জিয়াং তাকে একটা সবুজ পাথর দেয়। আসলে এই পাথরটা একটা জিপিএস এর মতো কাজ করতো, আর জিয়াং তাকে এটা এই জন্য দিয়েছে যাতে করে ভবিষ্যতে যদি সে কোনো বিপদের মধ্যে পড়ে যায় তাহলে জিয়াং যাতে বুঝতে পেরে সেই পর্যন্ত এসে তাকে শেষ মুহূর্তে সেভ করতে পারে। আর এদিকে আমরা দেখতে পারি ডেমন হাউসের মধ্যে ডেমন জিয়াও ম্যাগির উপরে প্রচণ্ড রাগ করেছিল, কারণ ম্যাগি ছোট একটা টাস্কও কমপ্লিট করতে পারেনি। আর এটার জন্য ম্যাগিও প্রচণ্ড আপসেট হয়েছিল। আর সে তার কাছে মাপসে বলে যে আমি আসলে শত্রুকে দুর্বল মনে করেছিলাম, এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। এখন এই ভুলের জন্য আপনি চাইলে আমাকে শাস্তিও দিতে পারেন। আর তখন এদিকে আমরা দেখতে পারি হেডকোয়ার্টারে একটা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়, যেখানে এন্ট্রি নেওয়ার জন্য 88 টাকার দরকার ছিল। আর এগুলো দেখার পরে ওয়াংয়ের মনে পড়ে যে যখন সে রিয়েল দুনিয়া থেকে সোজা টিভির দুনিয়াতে চলে এসেছিল তখন সে তরমুজ খাচ্ছিল। এখন যদি সেই ফুড ফেস্টিভ্যালে গিয়ে তরমুজ খাওয়া শুরু করে তাহলে হয়তোবা সে আবারও রিয়েল ওয়ার্ল্ডে ব্যাকও করতে পারে। তবে আসলে তার এই প্ল্যানিংয়ে কোনো লাভই হয় না, কারণ এখানে যখন সে গিয়ে ফুড খোঁজার ট্রাই করে তখন এখানে সে একটা তরমুজও পায় না। এখানে সমস্ত ফুডই ছিল তবে কোনো তরমুজই ছিল না। আর এই জন্য ওয়াং চিন্তা করা শুরু করে যে এখানে সমস্ত ফুড আছে কিন্তু তরমুজ নেই, তার মানে কি এখানে তরমুজ পাওয়াই যায় না। আর এদিকে জিয়ার মনের মধ্যে বারবার করে ওয়াং এর চিন্তাভাবনা আসছিল যাতে করে সে একটু বেশি হ্যাপিও ফিল করছিল। তবে সে এই ব্যাপারটা বুঝতে পারছিল না যে বারবার করে তার মনের মধ্যে তার চিন্তাভাবনাই কেন আসছে। আর এদিকে ওয়াং বসে বসে জিয়াওয়ের দেয়া জাদুকরি ফল খাচ্ছিল আর চিন্তা করছিল যে আমি কি আসলেই রিয়েল ওয়ার্ল্ডে ব্যাক করতে পারবো। আমি যদি রিয়েল ওয়ার্ল্ডে ব্যাক করতে না পারি তাহলে এখানে আমার সাথে কি হবে। আর যদি এমনটা হয় যে এখানে টাইমিং আর রিয়েল ওয়ার্ল্ডের টাইমিং অনেকটা ডিফারেন্ট হয়, মানে রিয়েল ওয়ার্ল্ড অনেকটা ফাস্ট হয়, এখানে কাটানো একদিনের জন্য সেখানে কয়েকটা বছর পেরিয়ে যায়, তাহলে যদি আমি রিয়েল ওয়ার্ল্ডে ব্যাক করেও ফেলি তাহলে কি আমি অনেকটা বড় হয়ে যাব। এখন এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করে যখনই সে ফলটা খেতে যাচ্ছিল তখনই জিয়াও এসে ফলটা খাওয়ার সময় তাকে ধরে ফেলে। আর সে তাকে কোয়েশ্চেন করা শুরু করে যে এই ফলটা তো আমি আমার মাস্টারকে গিফট করেছিলাম, এই ফলটা তুমি কোথায় পেয়েছো। আর এগুলো শোনার পরে এখন ওয়াংও বুঝতে পারছিল না সে কি বলবে বা কি বলা উচিত। আর জিয়াওয়েরও এই ব্যাপারগুলো নিয়ে সন্দেহ হওয়া শুরু হয়ে যায়। সে চিন্তা করছিল যে ওয়াংই কি তার মাস্টার কিনা। তবে তার এইটাও সন্দেহ হয় যে ওয়াং তো হচ্ছে একজন মর্টাল কি করে তার মাস্টার হতে পারে। আবার সে এইটাও চিন্তা করে যে এমনটা কি হয়েছে কিনা যে ওয়াং এর শরীরের সাথে আমার মাস্টারের সোলটা পুরোপুরি কানেক্ট হয়ে গেছে। এই জন্য এই সমস্ত ব্যাপারে কথাবার্তা বলতে সে সোজা চলে আসে তার বাবার কাছে।
তখন তার বাবা তাকে বলে যে মাঝে মধ্যে এমনটা হয়ে যায় যে মাস্টারের মৃত্যুর পরে মাস্টারের সোলটা সরাসরি কোনো সাধারণ মানুষের শরীরের মধ্যে গিয়ে ঢুকে আর সেই সাধারণ মানুষের শরীরের মধ্যেই বাস করা শুরু করে। আর যদি এমন সিচুয়েশন চলে আসে তাহলে তখন এইটা করাই উচিত হবে যে সেই সোলটাকে সেই শরীরটার উপরে পুরো কন্ট্রোল নেয়ার জন্য ওয়েট করতে হবে। আর এগুলো শোনার পরে জিয়াওয়ের মাথাও পুরো ঘুরে যায়, সে এখন বুঝতেই পারছে না সে করবে কি। আর এদিকে ওয়াংও সোল অ্যাটাচমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছিল, এই জন্য সে রিমোটের মাধ্যমে ফিউচারের সিনটা দেখে নেয় যাতে করে সে সোল অ্যাটাচমেন্ট সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায়। আর তখন ওয়াং চিন্তা করা শুরু করে যে আমি পড়ালেখা করেছি মিউজিক নিয়ে, কিন্তু এখানে আমাকে অ্যাক্টিংও করতে হচ্ছে। এখন আমাকে জিয়াওয়ের সামনে দুইটা আলাদা আলাদা পার্সোনালিটি হয়ে অ্যাক্টিং করতে হবে যাতে করে জিয়াও চিন্তা করে যে আমার মধ্যেই তার মাস্টারের সোল আছে। এই জন্য পরদিন সকালবেলা সে গিয়ে জিয়াওয়ের কাছে বলে যে এখন আমাকে গিয়ে মাস্টারের সাথে যেই কোনো ওয়েতে মিট করতে হবে। কালকে রাতের বেলায় যেহেতু আমি ঘুমাতে পারিনি এই জন্য আমি এখন অ্যাক্টিভও থাকতে পারছি না, আমি মাস্টারের সঙ্গে কি করে মিট করবো এটা বুঝতেও পারছি না। আর তখন জিয়াও তাকে বলে যে তুমি মাস্টারকে গিয়ে এই ব্যাপারটা ক্লিয়ার করে বলবে যে মাস্টারের সোল এবং তোমার সোল দুইটা সোলকে বাঁচানোর একটা রাস্তা আমি বের করে ফেলবো। তো এরপরে আমরা দেখতে পারি মোয়াং হর্নডিং ব্যাটেলের জন্য যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল। আসলে হর্নডিং ব্যাটেল হচ্ছে গিয়ে এমন একটা ব্যাটেল যেখানে তার অপোজিশনে ফাইট করবে ডিমন ওয়ার্ল্ডের লোক। আর এই ফাইটটা যে উইন করবে সে পুরোটা বছর অনেক ভালো ভালো এবং ফ্রেশ খাবার পাবে। আর আমরা জানতে পারি প্রত্যেক বছর এই ব্যাটেলটা মোয়াংই উইন করে, কিন্তু এদিকে ডিমন ওয়ার্ল্ডে তারা এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড রাগ করেছিল, কারণ তারা যে কোনো ওয়েতে এইবারের কন্টেস্টটা উইন করতে চাইছিল। যদি এইবার তাদেরকে চিটিংও করতে হয় তারা সেইটাও করতে রাজি ছিল। আর এদিকে মোয়াং এইবার এই কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য তার সমস্ত বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসে। আর রাস্তায় লেও প্রেডিকশন দেয় যে তারা খুব জলদি হংড্যাং ব্যাটল গ্রাউন্ডে চলে যাবে। আর এতে করে মোয়াং এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন তো এটার উল্টাই হতে যাচ্ছে। এরপরেই তারা সবাই হঠাৎই চারপাশে পার্পল কালার দেখতে পারে, মানে সেই প্রোটেকশন শিল্ডের মতো কিছু একটা তারা দেখতে পারে। আসলে এটা ছিল ডেমনদের একটা চাল। এই জন্য জিয়াও এবং ওয়াং ব্যাটল গ্রাউন্ডে যাওয়ার জায়গায় সোজা চলে আসে জিয়াওয়ের বাসার সামনে। আসলে যেহেতু এটা হচ্ছে গিয়ে তাদের এলাকা আর তার মা হচ্ছে গিয়ে এখানের কুইন, এই জন্য যখনই তার মা তাদের দুজনকে একসঙ্গে দেখতে পারে তখন সে বুঝতে পারে যে তারা দুজন হয়তো একে অন্যকে ভালোবাসে। এই জন্য জিয়াওয়ের মা তাদেরকে দ্রুত বিয়ে করে ফেলার জন্য বলে। তবে জিয়াও তার ফিলিংস নিয়ে কোনো ক্লিয়ার অ্যান্সারই দিতে পারছিল না। সে তার মাকে বলে যে আসলে ওয়াং এর মধ্যে আমার মাস্টারের সোল আছে। তবে তার মা এটা শোনার পরে ক্লিয়ারলি বুঝতে পারে যে এমন কোনো ব্যাপার কখনো হয়নি বা হবেও না। আর তখন ওয়াং ওই ব্যাপারটা ক্লিয়ার করে বলে দেয় যে আমার মধ্যে মাস্টারের কোনো সোল নেই। তবে জিয়াও কোনোভাবে এটাকে বিশ্বাস করতে চাইছিল না, এই জন্য তাদের মধ্যে ঝগড়ার মতোই শুরু হয়ে যায়। এই জন্য ওয়াং জিয়াওকে একা নিয়ে গিয়ে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। তবে জিয়াও তাকে ক্লিয়ার করে বলে দেয় যে আমি যদি একবার মাস্টারের সোলটাকে সেভ করে ফেলতে পারি তারপরে যেমনটা মা বলেছে আমি তোমাকে দ্রুত বিয়ে করে ফেলবো। আর এইটা শোনার পরে ওয়াং বেশি খুশি হয়ে যায়, কারণ সেও জিয়াওকে পছন্দ করা শুরু করে দিয়েছিল। এই জন্য যখন সে রুমের মধ্যে একা ছিল তখন সে খুশিতে নাচানাচি করা শুরু করে, গান গাওয়া শুরু করে। তবে যখন আবার জিয়াও তার সামনে চলে আসে তখন সে আবার জিয়াওকে বলে যে আমি তো শুধুমাত্র প্র্যাকটিস করছিলাম, মানে আমি সেই ব্যাটেলের জন্য প্র্যাকটিস করছিলাম। এরপরে জিয়াও তার পাওয়ারের সাহায্যে ওয়েং এর বডির মধ্য থেকে মাস্টারের সোলটাকে আলাদা করার ট্রাই করে। যদিও বারবার করে ওয়েং তাকে বলছিল যে আমার বডির মধ্যে কোনো মাস্টারের সোল নেই, তবে তবুও সে কোনো কথাই শুনছিল না। আর এইটার সাইড ইফেক্ট তাদের দুজনকেই ভুগতে হয়, কারণ তাদের দুজনের সোলটাই এক্সচেঞ্জ হয়ে যায়। মানে জিয়াওর শরীরের মধ্যে ওয়েং এর সোল আর ওয়েং এর শরীরের মধ্যে জিয়াওর সোল চলে যায়। আর এখন যেহেতু রাতও হয়ে গেছে এই জন্য কোনো ঝামেলা করা ছাড়াই তারা শান্তিতে রাতটা পার করতে চায়। এই জন্য জিয়াও তাকে বলে যে আমি আমার রুমের মধ্যে গিয়ে ঘুমাবো, তুমি তোমার রুমের মধ্যে গিয়ে ঘুমাবে, সোজা কোনো কথাবার্তা না বলে গিয়ে শুয়ে পড়বে। আর আমার যেহেতু একটু ক্লান্তি এসেছে এই জন্য আমি ফেস ওয়াশ করে কাপড় চেঞ্জ করেই শুয়ে পড়বো। তবে এইটা শোনার পরে ওয়াং একটু বেশি টেনশনে পড়ে যায়। সে বলে যে তুমি যেহেতু আমার বডির মধ্যে আসো তার মানে এইটা না যে তুমি আমার বডির সমস্ত পার্টগুলো দেখতে পারবে, তুমি আমার বডির কোনো পার্ট দেখার ট্রাই করবে না, তুমি ড্রেসও চেঞ্জ করবে না। তবে জিয়াও ওয়েংকে রাগানোর জন্য বারবার করে বলছিল যে এই ড্রেসের মধ্যে তো আমার কোনোভাবেই ঘুম আসবে না, এই ড্রেস তো আমি চেঞ্জ করে তারপরেই ঘুমাবো। তবে যখন তারা এগুলো নিয়েই কথাবার্তা বলছিল তখনই হঠাৎই ওয়াং এর বডির মধ্যে যে রিমোটটা লুকিয়েছিল সেটা সোজা মাটিতে পড়ে যায়। এই জন্য জিয়াও দ্রুত এটাকে উঠিয়ে সেই রিমোটের মধ্যে 2-3টা প্রেস করে দেয়। এই জন্য তাদের ওয়ার্ল্ডের মধ্যে কিছু গ্লিচ চলে আসে। তবে ওয়াং আবার দ্রুত রিমোটটা তার হাতে নিয়ে নেয়। এরপর সে ক্লিয়ার করে সমস্ত ব্যাপারগুলো তাকে বলা শুরু করে। সে বলে যে আসলে আমি এই দুনিয়ার না, আমি যেই দুনিয়া থেকে এসেছি সেই দুনিয়াটা এই দুনিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। সেখানে কারো কাছেই ম্যাজিক্যাল পাওয়ার নেই, তবে সবার কাছেই ইলেকট্রনিক ডিভাইস আছে। আর তাছাড়া এই দুনিয়াতে তুমি যেটাকে মাস্টারের কেরামতি মনে করছিলে সেটা তো ছিল আমার রিমোটের কেরামতি। আর এগুলো শোনার পরে জিয়াও তার কাছে প্রমিস করে যে আচ্ছা ঠিক আছে, আমি মুখটা ধুয়েই গিয়ে শুয়ে পড়বো, আমি ড্রেস চেঞ্জ করব না, যেহেতু আমি এখন তোমার বডির মধ্যে আছি, তোমার বডির সাথে আমি আননেসেসারি তেমন কিছু করব না। আর একজন আসল পুরুষ কখনোই তার কথার বরখেলাপ করে না।
এরপরে যখন রাতের বেলায় ওয়াং জিয়াওয়ের বডির মধ্যে ছিল তখন একটা দাসী এসে তাকে সিডিউস করার ট্রাই করে, মানে সে তার প্রয়োজনীয়তা পূরণ করার জন্য এসেছিল। আর তাছাড়া এই মেয়েটার চোখে একটা কাপড়ও বাঁধা ছিল, যদি জিয়াওয়ের তাকে পছন্দ হয় তাহলে কাপড়টা খুলে তারা অ্যাকশনে নামতে পারবে। এই জন্য মেয়েটা তাকে বলে যে আমি চাইলে আপনার সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে পারবো, আপনি শুধুমাত্র কি করতে হবে সেটা আমাকে বলুন। তবে এখন যেহেতু জিয়াওয়ের বডির মধ্যে ওয়েং এর সোল ছিল, এই জন্য সেই মেয়েটার সাথে উল্টাপাল্টা কিছু না করে তাকে দিয়ে তার পিঠ মালিশ করানো শুরু করে, যেই জন্য এই মেয়েটা খুব জলদি ক্লান্ত হয়ে যায়। তবে তখনই আমরা দেখতে পারি চারপাশে আবারও সেই পার্পল কালারগুলো চলে আসে আর তাদের স্কিনের মধ্যে গ্লিচও আসা শুরু হয়ে যায়। আর এগুলোর জন্য এখন জিয়াও আর ওয়েং একে অন্যের কাছে আসতে চায়। তবে তখনই তাদের দুজনের আত্মা আবারও যার যার বডির মধ্যে শিফট হয়ে যায়। আর তখনই এখানে ম্যাগি এসে ওয়াংকেও ধরে ফেলে। তবে এখন ওয়াং এর কাছে সেই রিমোট কন্ট্রোলটাও নেই, মানে এখন সে চাইলেও নিজেকে আর সেভ করতে পারবে না। এখন এই জন্য নিজেকে বাঁচানোর জন্য ওয়াং ম্যাগির সঙ্গে সুন্দর সুন্দর কথা বলা শুরু করে। তবে ম্যাগি কোনোভাবেই তার কথার ফাঁদে পড়তে চাচ্ছিল না, এই জন্য সে তাকে একটা ম্যাজিক্যাল সিট খাইয়ে দেয়, যেই জন্য ওয়াং সোজা বোবাই হয়ে যায়। আর এরপর সে তার চোখটাকে বেঁধে সেই অবস্থায় তাকে জিয়াওয়ের রুমের মধ্যে পাঠিয়ে দেয়। আর তাছাড়া ম্যাগি তার শরীরের স্মেলও পুরোপুরি চেঞ্জ করে দেয়, যাতে করে জিয়াও তাকে একেবারে চিনতেই না পারে। আর যখন জিয়াও এসে দেখতে পারে তার রুমের মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে যার চোখের মধ্যে পট্টি বাঁধা, তখন সে বুঝতে পারে যে এই মেয়েটা আসলে কি জন্য এসেছে। এই জন্য সে তার থেকে দূরে যাওয়ার ট্রাই করে, যদিও ওয়াং বারবার করে ইশারাতে তাকে বলার ট্রাই করে যে এটা হচ্ছে গিয়ে আমি ওয়াং, আমার চোখের পট্টিটা খুলো। তবে জিয়াওর বারবারই মনে হচ্ছিল যে হয়তোবা এইটা ওয়াং এর মতো দেখতেই কোনো একটা মেয়ে, এই জন্য সে তার পট্টি তো খুলেই না, বরং তার থেকে দূরে যাওয়ার ট্রাই করে। আর এদিকে আমরা দেখতে পারি মুয়াংও ওয়াংকে নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে ছিল, কারণ এই বিপদের কথা সেও জেনে গিয়েছিল। সে সেই গ্লেজগুলো দেখতে পেয়েছিল, আর তাছাড়া একটা বাটারফ্লাইও সে পেয়ে গিয়েছিল। এখন সেই বাটারফ্লাইটাকেই তার একটা যমজ রূপ বানিয়ে সোজা পাঠিয়ে দেয় ওয়াং এর কাছে সমস্ত ব্যাপারগুলো জানার জন্য। আর যখন সে ওয়াং এর সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে তখন সে তার মুখ থেকে সিটটা টেনে সোজা তার নিজের মধ্যেই নিয়ে নেয়। তবে তখন এখানে জিয়াও চলে আসে আর সে এটা দেখার পরে তার উপরেই আক্রমণ করে দেয়, কারণ তার মনে হচ্ছিল এটা হয়তোবা কোনো ডেমনিক চাল হতে পারে। এই জন্য সে যখন তার উপরে আক্রমণ করে তখন সে হঠাৎই এখান থেকে গায়েব হয়ে যায়। আর যেহেতু এখন সিটটা বের হয়ে গেছে এই জন্য ওয়াংও তার আওয়াজ ফিরে পেয়েছে, এই জন্য সেই জিয়াওয়ের উপরে প্রচণ্ড পরিমাণে চিল্লাচিল্লি করা শুরু করে। আর যখনই জিয়াও তার চোখের পট্টিটা সরায় তখন সে দেখতে পারে এটা তো আসলেই ওয়াং। পরদিন সকালবেলা জিয়াও ওয়াংকে জড়িয়ে ধরে তার ওয়াইফ বলে, আর এতে করে ওয়াং পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে তখন জিয়াও তাকে বুঝিয়ে বলে যে যেহেতু কালকে রাতের বেলায় তোমার চোখের থেকে আমি পট্টি সরিয়েছি, তার মানে এইটা এখন আমাদের এখানে প্রমিস হিসেবে ধরা হয়, মানে এখন আমি তোমার কাছে প্রমিস করেছি যে তোমাকেই আমি বিয়ে করব। এখন শুধু সেই ব্যাটেলটার পরে আমাদের বিয়ে হওয়াটা বাকি। তবে ওয়াং এই সমস্ত কথাবার্তাগুলোকে সাইডে রেখে তার কাছে তার রিমোটটা চায়। তবে জিয়াও তাকে বলে এই রিমোটটা আমি তখনই দিব যখন তুমি আমাকে বিয়ে করবে। তবে ওয়াংও জোর করে তার থেকে রিমোটটা কোনো রকমে নিয়েই নেয়। আর এদিকে যখন ওয়াং মেডিটেশন করছিল তখনই এখানে ম্যাগি এসে তাকে ফুসলানো শুরু করে। আসলে যেহেতু তার যমজ সেই লোকটা কালকে সেই ম্যাজিক্যাল সিটটা খেয়েছিল, এই জন্য সেটার প্রভাব তার উপরেও পড়েছিল। এই জন্য সে ম্যাগির জায়গায় ওয়াংকে দেখা শুরু করে। আর এই জন্য যখনই সে তাকে কিস করতে যায় তখন মোয়াংও নিজেকে আটকে রাখতে পারে না আর সে তাকে কিসও করে ফেলে, যেই জন্য সে অনেকটা দুর্বল হয়ে যায়। আর এরপর সে জিয়াও আর ওয়াংকে নিয়ে সোজা চলে আসে সেই কন্টেস্টে। আর এই কন্টেস্টটা ম্যাজিকের মাধ্যমে সবার সামনে লাইভও দেখানো হচ্ছিল, আর এখানে দর্শকরা চাইলে ভোটও দিতে পারত। প্রথম রাউন্ডের ডান্সের কম্পিটিশন হয় যেখানে মোয়াংয়ের টিমের জিয়া উইন করে। দ্বিতীয় রাউন্ডের ডেমন ওয়ার্ল্ড থেকে একজন একটা বাঁশি বাজাচ্ছিল, আর মোয়াংয়ের দলের উচিত ছিল নিজের উপরে কন্ট্রোল রাখা। তবে যেহেতু সে আউট অফ কন্ট্রোল হয়ে একটু ডান্সও করে ফেলে, এই জন্য এই রাউন্ডটা ড্র হয়ে যায়। তৃতীয় রাউন্ড যেহেতু ছিল ফাইটের রাউন্ড, এই জন্য মোয়াং এখানে নিজে অংশগ্রহণ করে। তবে যখন সে ফাইট শুরু করে তখন ম্যাগির দেয়া সেই সিটের জন্য সে অনেকটা দুর্বল ফিল করে আর তার মুখ দিয়ে রক্ত পড়াও শুরু করে, যেই জন্য এই রাউন্ডটা সে হেরে যায়। এরপরে ডেমন গ্রুপ সবার সামনে খুবই সুন্দর করে গান গায়, খুবই সুন্দর সুন্দর ডান্স প্রদর্শন করে। আর এগুলো দেখার পরে ওয়াং একটু বেশি নার্ভাস হয়ে যায়, তবে তবুও সে সবার সামনে গিয়ে গান গাওয়া শুরু করে। এখানে সে গান গাচ্ছিল আর তার টিমের সমস্ত মেম্বাররা ডান্স করছিল। আর যখন এগুলো শেষ হয়ে যায় আর ভোটের পালা চলে আসে তখন মোয়াং এর টিমকে সবাই অনেক বেশি ভোট দেয়, যেই জন্য প্রত্যেকবারের মতো এইবারও তারা এই গেমটা উইন করে। যেহেতু ডেমন গ্রুপ হেরে গেছে এই জন্য তারা খুবই আপসেট হয়ে বসেছিল, আর মোয়াং এর গ্রুপটা এই জয়টাকে সেলিব্রেট করার জন্য ডান্স করছিল। তবে তখন জিয়াও আর ওয়েং এর নজর একে অন্যের উপরে ছিল, তারা দুজন একে অন্যের সাথে মিলে ডান্স করতে চাচ্ছিল। তবে তখনই ওয়েং এই ব্যাপারটা রিয়েলাইজ করে যে সে টিভির দুনিয়া থেকে আসল দুনিয়াতে ব্যাক করে ফেলেছে। এখানে সে ঠিক সেই রকম করে বসেই তরমুজ খাচ্ছিল, আর টিভির মধ্যে এখনো জিয়াও ওয়েংকেই খুঁজছিল। ওয়েং বাইরে বসে বুঝতেই পারছিল না যে যা কিছুই হয়ে গেল সেগুলো কি আসলেই বাস্তব ছিল নাকি সেগুলো তার স্বপ্ন ছিল, কারণ এখনো তার হাতে সেই তরমুজটাই ছিল যেটা এখনো সে খেয়ে শেষ করতে পারেনি। তবে এখানেই কোয়েশ্চেনটা চলে আসে
যে যদি এই সমস্ত ব্যাপারগুলো স্বপ্নই হয় তাহলে টিভির মধ্যে কেন জিয়া ওয়েংকে খুঁজছিল। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে এমন আরও মুভি আপনারা চান কিনা। যদি এইটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।